একটি মেয়ে যে তার স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে এবং তার একাকিত্ব দূর করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং তার এই যাত্রাপথে সঙ্গী হয় একটি কুকুর এবং 3টে উট এবং এদেরকে নিয়ে সে এমন একটি জিনিস করে দেখায় যার ফলে প্রত্যেকটা মানুষ শুধু অবাকই হয় না বরং পুরো দুনিয়া তাকে নিয়ে গর্ব করতে শুরু করে দেয়। আর এটা একটা সত্যি ঘটনা। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি ট্র্যাক্স। সালটা তখন 1975। 27 বছর বয়সের একটি মেয়ে যার নাম রবিন ডেভিডসন, সে ডিসাইড করে নেয় তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা সে পূরণ করবে। আর সেটা হলো সেন্ট্রাল অস্ট্রেলিয়ার অ্যালাইস স্প্রিং নামের শহর থেকে সোজা ভারত মহাসাগর পর্যন্ত একটি লম্বা যাত্রা সে কমপ্লিট করবে এবং এই যাত্রাপথে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মরুভূমি তাকে পার করতে হবে। তাই রবিন তার ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে অ্যালাইস স্প্রিং শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় এবং এই যাত্রাপথে সে তার সাথে তার প্রিয় কুকুরটিকেও সাথে নেয় যার নাম ডিগিটি। রবিন ভালোভাবে জানে তার এই যাত্রাপথ প্রায় 2000 মাইল লম্বা হতে চলেছে এবং সে এই পুরো যাত্রা তার পায়ে হেঁটে কমপ্লিট করার প্ল্যান করেছে। তাই যাত্রাপথে তার এই বড় বড় ব্যাগগুলো বহন করার জন্য কিছু একটা দরকার। আর এই কারণেই সে সবার প্রথমে এই শহরের একটি বড় উটের খামারে চলে যায় এবং সেখানে খামারের মালিকের সাথে সে এই ব্যাপারে কথা বলে এবং সে জানায় তার 2টো উট দরকার যার সাহায্যে সে অস্ট্রেলিয়ার মরুভূমি পার করতে চায়। এখন এই কথা শুনে খামারের মালিক বলে, তুমি নিশ্চয়ই পাগল হয়ে গেছো, নয়তো এত বড় মরুভূমি তুমি পায়ে হেঁটে পার করবে এমনটা কখনোই বলতে না। তখন রবিন তাকে জানায় সে পাগল নয়, বরং তার বাবাও একটা সময় কালাহারি মরুভূমি এমনভাবেই পার করেছিল, তাই সেও এটা পারবে আর এটা তার বিশ্বাস। এখন যেহেতু রবিনের কাছে টাকা নেই তাই এই ব্যক্তি তাকে বলে, তুমি যদি আমার কাছে 8 মাস কাজ করো তবে আমি তোমায় 2টো উট ফ্রিতে দিয়ে দেব এবং একইভাবে এই উট কিভাবে কন্ট্রোল করতে হয় সেই সব রকম কৌশল তোমায় শিখিয়ে দেব। রবিনের এই প্ল্যানটা বেশ ভালো লেগে যায়, তাই সে এই প্ল্যানে রাজি হয়ে যায়। কিন্তু সে ডিসাইড করে রাতগুলো তার নিজের তৈরি ক্যাম্পের মধ্যেই কাটাবে। আর এই কারণে সে জঙ্গলের মাঝে তার কাছে থাকা জিনিসপত্র দিয়ে একটি ক্যাম্পের মতো তৈরি করে ফেলে। এখন প্রথম দিনে এই খামারের মালিক রবিনকে প্রত্যেকটা উটের সাথে পরিচয় করায় এবং কোন উট কেমন আচরণ করে সেই সব কিছুই তাকে জানিয়ে দেয়। একইভাবে রবিন এই খামারের কাজগুলো করতে শুরু করে দেয়, যেমন নোংরা পরিষ্কার এবং এই উটগুলোকে দেখাশোনা করা। এখন রাত হলে সে যখন কাজ শেষ করে বিশ্রাম নেয় তার মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা যখন তার বাবা বেঁচে ছিল। আসলে রবিনের এরকম যাত্রা করার উদ্দেশ্য সে তার বাবার স্বপ্ন পূরণ করতে চায়, কারণ তার বাবাও একটা সময় এই অস্ট্রেলিয়ান মরুভূমি পার করে ভারত মহাসাগরে যাবার চেষ্টা করেছিল, কিন্তু এই যাত্রাপথে সে অদ্ভুতভাবে ভ্যানিশ হয়ে যায় এবং তারপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। আর এই কারণে সে তার বাবার অসম্পূর্ণ স্বপ্নটাকে পূরণ করতে চায়। পরের দিন সকালে রবিন তার কাজ পুনরায় শুরু করে দেয় আর এভাবেই বেশ কয়েকটা মাস কেটে যায় এবং একটা সময় যেই রবিন উটের কাছে যেতে ভয় পেত সে এখন উটের গায়ে দড়ি পরানো এবং পায়ে দড়ি বাঁধা থেকে শুরু করে সবকিছুই খুব সহজেই করে ফেলে। এক কথায় বলতে গেলে সে উটকে কন্ট্রোল করতে শিখে গেছে। আর এমনই ঠিক 8 মাস পর খামারের মালিকের শর্ত মতো রবিন তার কাছে 2টো উটের দাবি করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, খামারের মালিক তাকে জানায় তার সাথে এমন কোনো শর্ত হয়নি এবং সে তার উট তাকে দেবে না। এখন এই কথা শুনে এক মুহূর্তের মধ্যেই রবিনের মুখের হাসি গায়েব হয়ে যায় এবং একইভাবে তার মনে কোনো রকম আনন্দ থাকে না। সে বুঝতে পারে সে যদি প্রথমে একটি এগ্রিমেন্ট করে নিত তবে আজ এমনটা ঘটত না, কিন্তু তার কাছে এখন আর কিছু করার নেই, কারণ এই পুরো জিনিসটাই বিশ্বাসের ওপর তৈরি এবং সেই বিশ্বাস তার ভেঙে গেছে। তাই সে মনের দুঃখে তার ব্যাগপত্র নিয়ে পুনরায় যাত্রা শুরু করে দেয় এবং কিছু দূর যেতে সে একটি ধ্বংস হয়ে যাওয়া বাড়ি খুঁজে পায়। এখন রবিন তার কুকুরটাকে নিয়ে সেই বাড়িতে প্রবেশ করে। সে লক্ষ্য করে বাড়িটায় কোনো মানুষজন নেই। এখন যেহেতু তার উট দরকার তাই আরো একবার সে যাত্রা শুরু করে দেয় এবং এবার কিছু দূর যেতে সে আরো একটি উটের খামার দেখতে পায়। আর এই খামারের যে মালিক থাকে তার নাম হলো শেলি। রবিন সবার প্রথমে শেলির সাথে কথা বলে এবং তার কি কি দরকার এবং কেন দরকার সবকিছু জানিয়ে দেয়। শেলি তার কথা মন দিয়ে শোনে এবং তাকে জানায়, তুমি যা বলছো এগুলো সবই পাগলের প্রলাপ, কারণ এই যাত্রাপথে তুমি খুব সহজেই হারিয়ে যেতে পারো, এমনকি খাবারের প্রচুর অভাব রয়েছে, তাই এখনো সময় আছে, তুমি চাইলে তোমার মনের ইচ্ছে চেঞ্জ করতে পারো। কিন্তু রবিন তাকে জানিয়ে দেয় এটাই তার মনের ইচ্ছে, সে এটা চেঞ্জ করতে চায় না। এখন এই সব কিছু শুনে শেলি তাকে একটি উট দেবার জন্য রাজি হয়ে যায়, কিন্তু তারও একটি শর্ত রয়েছে। সে জানায় সে যদি 1 মাস তার হয়ে কাজ করে তবে সে অবশ্যই তাকে একটি উট দিয়ে দেবে।
রবিন এই ধরনের প্রতিশ্রুতি এর আগেও একবার শুনেছে, তাই তার প্রথম দিকে বিশ্বাস হয় না, কিন্তু তার কাছে আর কোনো বিকল্প রাস্তাও থাকে না। তাই বাধ্য হয়ে সে এই শর্তে আরও একবার রাজি হয়ে যায় এবং শেলির হয়ে কাজ করতে শুরু করে দেয়। এরপর দেখতে দেখতে একটা মাস কেটে যায় এবং শেলি কথা মতো রবিনকে একটি উট দিয়ে দেয়। এখন রবিন এতে খুশি হলেও সে খুব বেশি খুশি হয় না, কারণ তার যাত্রা কমপ্লিট করার জন্য তার মোট 3টে উট দরকার, কিন্তু তার কাছে একটা রয়েছে, যার অর্থ হলো তাকে এখনো আরো 2টো উট যে করেই হোক জোগাড় করতে হবে। এখন এই সবের মধ্যে হঠাৎ করে তার কিছু বন্ধু তার সাথে দেখা করতে এখানে চলে আসে। আসলে তার এই বন্ধুগুলো জানতে পেরেছে রবিন এই মরুভূমির যাত্রায় বেরিয়েছে এবং উট কেনার জন্য সে এখানকার উটের খামারে কাজ করছে, তাই তারা খুব সহজেই তার সাথে দেখা করতে এখানে চলে আসে। কিন্তু রবিন এদেরকে দেখে অতটাও খুশি হয় না। আসলে সে কখনোই তার বন্ধুদের সাথে নিজের পার্সোনালিটি ম্যাচ করাতে পারেনি। এক কথায় বলতে গেলে তাদের সাথে রবিনের কখনোই ম্যাচ খায় না, সেটা কথা স্টাইলে হোক, আচার আচরণ হোক বা ব্যবহার। যদিও তার এই বন্ধুরা এখানে রবিনকে হেল্প করার জন্য এসছে, কিন্তু তাদের আশাতে রবিন কোনো রকম উপকৃত হয় না, বরং সে বিরক্ত হয়ে যায়, কারণ সে মনে করে তার এই বন্ধুরা তাকে ডিমোটিভেট করছে। তাই সে কোনো রকমে একটি রাত তাদের সাথে কাটিয়ে দেয় এবং সকাল হলে তার এই বন্ধুরা এখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। কিন্তু যাবার আগে তার এক বন্ধু, যার নাম রিক, যে আসলে একজন ন্যাশনাল জিওগ্রাফিক ফটোগ্রাফার, সে সবার প্রথমে রবিনের একটি ফটো তোলে এবং সেই ফটোর পিছনে একটি লেটার লিখে তাকে দিয়ে এখান থেকে চলে যায়। রবিন লক্ষ্য করে এই ফটোর পিছনে লেখা রয়েছে তার যদি কখনো কোনো সমস্যা হয় বা কোনো বিপদে পড়ে যায় তবে সে যেন ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ন্যাশনাল জিওগ্রাফিক অফিসে চলে আসে। পরের দিন সকালে রবিন তার উট নিয়ে আরও একবার শেলির কাছে চলে যায়, কারণ ইতিমধ্যে তার উট বেশ অদ্ভুত আচরণ শুরু করেছে। শেলি তাকে জানায় তার উট বর্তমানে প্রেগনেন্ট, আর এই কারণে সে এমন আচরণ করছে। রবিন পরিস্থিতিটা ভালোভাবে বুঝতে পারে এবং সে ডিসাইড করে নেয় এই উটটা বর্তমানে শেলির কাছেই থাকবে এবং তার ডেলিভারি হয়ে গেলে সে এখান থেকে নিয়ে যাবে। এরপর রবিন আরও একবার সেই খামারে চলে যায় যেখানে সে প্রথমবার গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে তার সেই পুরনো খামারের মালিক এই পুরো খামারটাই অন্য এক ব্যক্তির কাছে বেচে দিয়েছে। তাই এই সুযোগে রবিন তার কাছে 2টো উটের দাবি করে। সে বলে আগের মালিক তাকে 2টো উট দেবার কথা বলেছিল, কিন্তু সে তাকে দেয়নি, তাই তুমি আমায় দিয়ে দাও। কিন্তু স্বাভাবিকভাবেই এই মালিক তার এই কথা সম্পূর্ণ ইগনোর করে এবং তার কাজ শুরু করে দেয়। এখানে রবিন লক্ষ্য করে এই ব্যক্তি খামারটা কিনেছে ঠিকই, কিন্তু সে উট কন্ট্রোল করতে পারে না এবং তাদেরকে কিভাবে শান্ত করতে হয় সে সেটা মোটেও জানে না। তাই এই সুযোগে রবিন তার শিখে নেওয়া কৌশল ব্যবহার করে খুব সহজেই এই উটগুলোকে শান্ত করে ফেলে এবং তার কন্ট্রোলে করে ফেলে, যেটা দেখে এই নতুন মালিক বেশ ইমপ্রেস হয়ে যায় এবং অবশেষে এই মালিক তাকে 2টো উট দিয়ে দেয়, যেটা পেয়ে রবিন খুব বেশি খুশি হয়ে যায়। এখন রাত হলে রবিন একটি চিঠি লেখে, আর এই চিঠিটা সে ন্যাশনাল জিওগ্রাফিক অফিসে পাঠাতে চায়। সে চায় যাতে ন্যাশনাল জিওগ্রাফিক তার এই যাত্রার যত রকম খরচা হবে সেই সবটাই তারা যেন দায়িত্ব নিয়ে নেয়, অর্থাৎ তারা যেন তার এই যাত্রা স্পন্সর করে। সে চিঠিতে আরও লেখে তারা যদি এটা স্পন্সর করে তবে সে তাদের জন্য অস্ট্রেলিয়ার মরুভূমির সেই সব দৃশ্যগুলো ক্যাপচার করতে পারবে যেগুলো এখনো অবধি কেউ করতে পারেনি, এমনকি সে ভারত মহাসাগরের অপূর্ব দৃশ্য ক্যাপচার করবে। এরপর বেশ কিছু দিন কেটে যায় এবং রবিনের সেই উটটা একটি মেয়ে সন্তানের জন্ম দেয়। আর এখানে শেলি রবিনকে বুঝিয়ে দেয় সব উট ভালো হয় না, কিছু উট পাগল হয় যারা তোমার দিকে ছুটে আসবে এবং তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তাই সেই ধরনের উট দেখলে তুমি সবার প্রথমে গুলি করে মেরে ফেলবে, নয়তো তুমি মারা যাবে। এখন এই নতুন উটের বাচ্চাটি দেখে রবিনের মনে আরও একবার খুশি চলে আসে এবং এর মধ্যেই সে ন্যাশনাল জিওগ্রাফিক অফিস থেকে একটি চিঠি পায়। চিঠি পড়ে সে জানতে পারে এই কোম্পানি তাকে স্পন্সর করবে, কিন্তু এই ডকুমেন্টারি শুট করার জন্য তার সাথে রিক নামে সেই ছেলেটিকে পাঠাবে। এখন এই কথা শুনে রবিনের খুশি আরও একবার চলে যায়, কারণ সে এই যাত্রা সে নিজে নিজে কমপ্লিট করতে চায় এবং পুরো দুনিয়াকে দেখিয়ে দিতে চায় যে একটি মানুষ চাইলে সবকিছুই করতে পারে। কিন্তু তার এই প্ল্যান আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তাই সে বেশ হতাশ হয়ে যায়। এরপর একদিন দুপুরে রবিনের সিস্টার তার সাথে দেখা করতে আসে এবং একই সাথে রিকও এখানে চলে আসে। রিক তাকে বেশ কিছু আধুনিক জিনিস দিয়ে দেয়, যেমন একটি রেডিও এবং একটি ছোট্ট জেনারেটর এবং একইভাবে একটি বন্দুক। কিন্তু রবিন এর মধ্যে একটা জিনিসও নেয় না। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে শুধু একা তার উটগুলোর সাথে যেতে চায়। রিক রবিনের মনের ইচ্ছেটা বুঝতে পারে, তাই সে তাকে জানায় সে তার সাথে যাবে না, বরং এই যাত্রাপথে সে 3বার 3টে জায়গায় দেখা করবে, তাও অল্প সময়ের জন্য, যাতে সে বুঝতে পারে সে ঠিক আছে কিনা। যদিও এই প্ল্যানেও রবিন মোটেও খুশি হয় না,
কিন্তু সে এটা বাধ্য হয়ে মেনে নেয়। আর এভাবেই সাল 1977 চলে আসলে রবিন তার উটগুলো নিয়ে তার যাত্রা শুরু করে দেয়। এখন প্রথম দিন রবিন অনেকটা যাত্রা কমপ্লিট করে ফেলে এবং একটা সময় সে লক্ষ্য করে রিক তার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সে তার ক্যামেরা নিয়ে ফটো তোলার জন্য রেডি হয়ে গেছে। রবিনের খুব বেশি বিরক্ত লাগে, কিন্তু শর্ত মতো রিক তার বেশ কিছু ফটো তুলে নেয় এবং এখান থেকে চলে যায়। রবিন আরও একবার তার যাত্রা শুরু করে দেয় এবং আস্তে আস্তে সে পুরো 29টা দিন এই মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে কাটিয়ে দেয় এবং একটা সময় সে দেখতে পায় তার সামনে ন্যাশনাল পার্ক রয়েছে। রবিন সেই ন্যাশনাল পার্কে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেখানকার গার্ড তাকে বাধা দেয়। সে জানায় তার কাছে উট রয়েছে এবং এই ন্যাশনাল পার্কে সে জীবজন্তু নিয়ে ঢুকতে পারবে না। রবিনের কাছেও আর কোনো রাস্তা থাকে না, তাই সে এই ন্যাশনাল পার্কের পাশেই একটি ছোট্ট ক্যাম্প তৈরি করে ফেলে এবং সেখানে আশ্রয় নিয়ে নেয়। কিন্তু সেই মুহূর্তেই রিক আরও একবার সেখানে চলে আসে এবং সে তার ফটো তুলতে শুরু করে দেয়। আর এবার সে শুধু ফটোই তোলে না, বরং সে বলতে শুরু করে দেয় তার যাত্রা কত দিনে কমপ্লিট হবে এবং কত স্পিডে গেলে সে তাড়াতাড়ি যেতে পারবে। আর এইসব শুনে রবিন আরো বেশি বিরক্ত হয়ে যায়, কিন্তু সে চুপ থাকে এবং তার কথা চুপচাপ শুনে যায়। এরপর আরো একটা দিন কেটে যায় এবং রবিন তার যাত্রা পুনরায় শুরু করে দেয়। আর এখানে আমরা দেখি রবিনের গায়ের রং আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। সে এখন আগের মতো নেই, বরং এই তীব্র রোদ এবং গরমের কারণে তার গায়ের চামড়া পুড়ে গেছে। কিন্তু সে থামে না, বরং তার যাত্রা কন্টিনিউ চালিয়ে যায় এবং একদিন রিক আবারও এখানে চলে আসে। কিন্তু এবার এই মরুভূমিতে এক বিশাল ঝড় শুরু হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই কঠিন পরিস্থিতিতে সে রবিনকে হেল্প করে না, বরং তার ক্যামেরা দিয়ে ছবি তুলতে শুরু করে দেয়। কারণ তার মতে এই কঠিন পরিস্থিতিতে সে যদি ছবি তুলতে পারে তবে তার তৈরি করা ম্যাগাজিন আরো বেশি লোকে কিনবে। এখন ঝড় শেষ হলে রবিন কাঁদতে শুরু করে, কারণ প্রথমত প্রতিদিন সে তার ছবি তুলে যাচ্ছে এবং এই কঠিন পরিস্থিতিতেও সে তাকে কোনো রকম হেল্প করছে না। আর এইসব ভেবে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। একইভাবে রিক তার ভুলটা বুঝতে পারে, তাই সে রবিনের কাছে ক্ষমা চায় এবং একইভাবে জানায় এর পরের বার সে তাসমানিয়া নামের একটি গ্রামে দেখা করবে, যেটা কিনা এখান থেকে অনেকটাই দূরে। আর এই বলে সে এখান থেকে চলে যায়। রবিন তার যাত্রা পুনরায় শুরু করে দেয়। আর এবার সে এই কঠিন মরুভূমির মধ্যে মন ভালো করে দেওয়ার মতো একটি জিনিস খুঁজে পায়, আর সেটা হলো একটি জলাশয়, যেটা কিনা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। রবিন সেই জলাশয়ের মধ্যে মনের আনন্দে স্নান করে এবং সেখানে সে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দেয়। কিন্তু সে যখন পুনরায় জলাশয় থেকে ফিরে আসে, সে দেখে তার উটগুলো সেখানে নেই। রবিন বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এই উটগুলোই একমাত্র যার সাহায্যে সে এই যাত্রা কমপ্লিট করবে। তাই সে সঙ্গে সঙ্গে তার চারিদিকটা ভালোভাবে খুঁজতে শুরু করে এবং বেশ কিছুক্ষণ যাত্রা করার পর সে অবশেষে তার উটগুলো খুঁজে পায়। সে উটগুলোকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ পর সে আবারও যাত্রা শুরু করে দেয়। আর এবার সে সেই গ্রামটায় পৌঁছে যায় যার নাম তাসমানিয়া। আর এখানে সে লক্ষ্য করে রিক তার জন্য অপেক্ষা করছে। রিক সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে এবং তাকে সুরক্ষিত দেখে সে খুব বেশি খুশি হয়ে যায়। রবিন লক্ষ্য করে এই গ্রামের মানুষগুলো সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, তাদের প্রতিটা রীতিনীতি এবং নিয়মগুলো সম্পূর্ণ আলাদা। তাই সে এদের সাথে মিলেমিশে সময় কাটাতে শুরু করে দেয় এবং এই আদিবাসীদের নিয়মগুলো এনজয় করতে শুরু করে দেয়। রিক আরও একবার এখান থেকে চলে যায়, কিন্তু রবিন ডিসাইড করে সে এদের সাথে কিছু সময় কাটাবে এবং বোঝার চেষ্টা করবে এই আদিবাসীগুলো কিভাবে এই কঠিন পরিস্থিতিতে বেঁচে রয়েছে। এরপর সে এদের সাথে ডান্স করে। পরের দিন রবিন উটগুলো নিয়ে আবারও যাত্রা শুরু করে দেয় এবং কিছু দূর যেতেই সে একটি গাছের তলায় বিশ্রাম নেয় এবং তার কাছে থাকা খাবারগুলো সে রান্না করে খেতে শুরু করে দেয়। কিন্তু তখনই সে লক্ষ্য করে দূর থেকে 3টে উট তার দিকে তীব্র গতিতে দৌড়ে আসছে, যেটা দেখে তার মনে পড়ে যায় শেলির কথা, যে কিনা তাকে বলেছিল সব উট ভালো হয় না, বরং কিছু উট পাগল হয়। তাই সে শেলির কথা মতো রিকের দেওয়া বন্দুকটা হাতে তুলে নেয় এবং সেই উটটাকে গুলি করে মেরে ফেলে। রবিন আরও একবার এগোতে শুরু করে দেয় এবং কিছু দূর যেতে সে একটি নদী দেখতে পায় এবং সে তার উটগুলোকে সেখান থেকে জল খাওয়ায় এবং সেখানে বিশ্রাম করে। কিন্তু এর মধ্যে এই গ্রামের বেশ কিছু মানুষ এখানে চলে আসে, যারা রবিনকে দেখে অবাক হয়ে যায়, কারণ কঠিন পরিস্থিতিতে একটি মেয়ে এতগুলো উট নিয়ে এখানে রয়েছে, যেটা তাদেরকে অবাক করে দেয়। এখন এই মানুষগুলো রবিনকে একটাই প্রশ্ন করে, তুমি কোথায় যাচ্ছ এবং এখানে তুমি কি করছো? রবিন এক কথায় উত্তর দেয়, আমি পশ্চিম সমুদ্রের দিকে যাচ্ছি। এই মানুষগুলো জানে পশ্চিম সমুদ্র এখান থেকে অনেকটাই দূরে, তাই তারা মনে করে এই মেয়েটি হয়তো পাগল হয়ে গেছে। তাই তারা তাকে চেক করার জন্য বেশ কিছু প্রশ্ন করে, যেমন কোনটা কোন দিক এবং সে এখন কোন দিকে রয়েছে। রবিন খুব সুন্দরভাবে প্রত্যেকটা দিকের নাম বলে দেয়, যার ফলে এরা বিশ্বাস হয়ে যায় যে মেয়েটি পাগল নয় এবং সে সত্যি সত্যি এই যাত্রা কমপ্লিট করতে চায়।
তাই এই গ্রামবাসীদের মধ্যে এক ব্যক্তি যার নাম এডি, সে রবিনকে হেল্প করে দেয়। এমনকি তাকে এমন রাস্তা দিয়ে নিয়ে যায় যেখান থেকে গেলে অনেকটাই সহজ হবে। এডি এই পুরো রাস্তায় সে রবিনের সাথে গল্প করতে করতে কাটিয়ে দেয়। কিছু দূর যেতেই রবিন একটি ছোট্ট ক্যাম্প দেখতে পায়। রবিন জানতে পারে তার মতনই একজন ট্রাভেলার এখানে ক্যাম্প তৈরি করেছে এবং সেখানে বসবাস করছে। রবিন সঙ্গে সঙ্গে তার সাথে দেখা করে এবং সে প্রথমবার এমন একজনকে খুঁজে পায় যার সাথে কথা বলে সে খুশি হয়ে যায়। রবিন এখানে পুরো একটা দিন কাটিয়ে দেয় এবং এভাবেই তার 84তম দিন কমপ্লিট হয়ে যায়। সকাল হলে রবিন তার যাত্রা পুনরায় শুরু করে দেয় এবং একটা সময় তার উটগুলো খুব বেশি ক্লান্ত হয়ে যায় এবং মাটিতে বসে পড়ে। অ্যাডি তাকে জানায় উটগুলোর পা ব্যথা হয়ে গেছে, তাই সে যদি কিছু পায়ে বেঁধে দেয় তবে তারা পুনরায় হাঁটতে পারবে। রবিন তার কথা মতো তার কাছে থাকা বস্তাগুলো উটের পায়ে বেঁধে দেয় এবং আবারও যাত্রা শুরু করে দেয়। অ্যাডি লক্ষ্য করে দূর থেকে কিছু গাড়ি তাদের দিকে ছুটে আসছে। কাছে আসলে তারা দেখে এরা হলো শহরের মানুষ যারা কিনা এখানে ট্যুর করতে বেরিয়েছে। এখন এই গাড়িতে থাকা মানুষগুলো রবিন এবং এডিকে দেখে ছবি তোলার চেষ্টা করে। এমনকি রবিন যখন ছবি তুলতে মানা করে তখন এই মানুষগুলো তাদের উপর জোর খাটায়, যেটা দেখে রবিন বেশ ভয় পেয়ে যায়। কিন্তু এডি ভয় পায় না, বরং সে একটি অদ্ভুত আওয়াজ করে এবং তাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়। আর এভাবেই রবিন এবং এডি খুব সুন্দরভাবে প্রতিটা বিপদ কাটিয়ে এগিয়ে যায়। একটা সময় এডি তাকে বেশ কিছু পাতা খেতে দেয়। সে বলে এই পাতা তাদের তাসমানিয়া গ্রামে খুব বেশি ব্যবহার করা হয় এবং এটা খেলে মানুষের শরীরে এনার্জি বেড়ে যায়। রবিন এডির কথাগুলো যতবার শোনে সে ততবার অবাক হয়ে যায়, কারণ এডি তার জন্য যা যা করছে সেটা হয়তো খুব কম মানুষই করে থাকে, তাও আবার একটি অচেনা মানুষের জন্য। কিছুদিন পর রিক আবারও রবিনের সাথে দেখা করতে এখানে চলে আসে। আর এবার সে সাথে করে একটি বন্দুক নিয়ে আসে, যেটা কিনা রবিন তাকে আনতে বলেছিল, কারণ সে এটা এডিকে গিফট করতে চায়। এখন এই বন্দুক পেয়ে এডি খুব বেশি খুশি হয়ে যায়। আর এভাবেই এডি একটা সময় রবিনকে জানায় সে আর তার সাথে যেতে পারবে না, কারণ তাকে পুনরায় আবার গ্রামে ফিরতে হবে। এদিকে রবিনের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়, যেটা দেখে রিকের বেশ মায়া হয়। তাই সে তাকে জিজ্ঞাসা করে সে কি এরপরের যাত্রায় তার সাথে থাকবে, কারণ সে জানে এরপরে অনেকটা রাস্তায় বাকি রয়েছে এবং সে একা একা সেটা পার করতে পারবে না। কিন্তু রবিন প্রতিবারের মতো এবারও তাকে না করে দেয় এবং তার যাত্রা পুনরায় শুরু করে দেয়। বেশ কিছুটা যাবার পর রবিন লক্ষ্য করে দূর থেকে আবার একটি পাগল উট তার দিকে ছুটে আসছে। সে জানে তার কাছে এই মুহূর্তে বন্দুক নেই, তাই সে হাতে একটি লাঠি নিয়ে তার দিকে ছুটে যায় এবং ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু পরের মুহূর্তেই সে লক্ষ্য করে তার সামনে কোনো রকম উট নেই। আসলে এই সবটাই রবিনের ভুল ধারণা, কারণ এত তীব্র গরমে এবং এই মরুভূমির মাঝে সে বিভিন্ন রকমের ভ্রম দেখতে শুরু করে দিয়েছে। আর এভাবেই একদিন তার 124তম দিন কমপ্লিট হয়ে যায়। আর এখন রবিনের কাছে যেটুকু জল ছিল সেই সবটাই শেষ হয়ে যায়। একইভাবে তার শরীরে কালো কালো দাগ তৈরি হয়ে যায় শুধুমাত্র এই রৌদ্রের কারণে। কিন্তু রবিন এই কঠিন পরিস্থিতিতেও হার মানে না। সে বারবার সেই স্বপ্নটা মনে করতে শুরু করে দেয় যেটা সে পূরণ করতে চায় এবং সেই আশায় সে ক্রমাগত এগিয়ে যেতে শুরু করে। এবং একদিন সে লক্ষ্য করে এই নির্জন জায়গায় একটি বাড়ি রয়েছে যেখানে দুজন বয়স্ক স্বামী স্ত্রী বসবাস করে। রবিন সেই বাড়িটার কাছে এগিয়ে যায় এবং সেই বয়স্ক স্বামী স্ত্রী রবিনের এই কঠিন পরিস্থিতি দেখে তাকে কিছু খেতে দেয়। এখন খাবার খেতে খেতে রবিন তার এখানে আসার কারণ এবং সে এখন কোথায় যাবে সেই সব কিছু এই দুজনকে বলতে শুরু করে দেয়। এখন এই মহিলা রবিনের মুখে এই সব কিছু জানতে পেরে সে রবিনকে ভালোভাবে স্নান করিয়ে দেয়, কারণ এখনও তার অনেকটা যাত্রা কমপ্লিট করতে হবে। একইভাবে রাত হলে রবিনের মনের জোর বাড়ানোর জন্য তারা রবিনের সাথে একটি মজার গেম খেলে এবং পুরো রাতটাই তার সাথে কাটিয়ে দেয়। আর এভাবে বেশ কিছুদিন এখানে থাকার পর রবিন পুনরায় তার যাত্রা শুরু করে দেয় এবং রাত হলে সেই মরুভূমির মাঝে আরও একটি ক্যাম্প তৈরি করে আশ্রয় নিয়ে নেয়। কিন্তু রাত গভীর হলে সে লক্ষ্য করে তার কুকুরটি তার সাথে নেই। সে ভালোভাবে চারিপাশটা দেখে এবং সে লক্ষ্য করে তার কুকুরটি কিছু বিষাক্ত জিনিস খেয়ে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে কুকুরটিকে বমি করানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো রকম কাজ হয় না। সে বুঝতে পারে এখানে কাছাকাছি কোনো হসপিটাল নেই এবং তার কাছেও কোনো মেডিসিন নেই, যার অর্থ হলো কুকুরটি সঙ্গে সঙ্গে না হলেও কিছুক্ষণ পর অবশ্যই মরে যাবে। তাই সে তার বন্দুক হাতে তুলে নেয় এবং কুকুরটিকে গুলি করে মেরে ফেলে, কারণ সে তার প্রিয় কুকুরটি এরকম কষ্ট সহ্য করতে পারবে না। এরপর সে জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়, কারণ এই কুকুরটি সে অনেক দিন ধরে দেখে আসছে। এক কথায় বলতে গেলে সে তার বেস্ট ফ্রেন্ড, কিন্তু এখন সে আর তার সাথে নেই। আর এভাবেই কাঁদতে কাঁদতে সে এতটাই দুর্বল হয়ে যায় যার ফলে সে সেখানে ঘুমিয়ে পড়ে। এবং একটা সময় এই মরুভূমির একটি সাপ
তার শরীরের ওপর উঠে যায়, কিন্তু সে এতটাই গভীর ঘুমে থাকে যার ফলে সে কোনো রকম টের পায় না। পরের দিন রবিনের 157তম দিন কমপ্লিট হয়ে যায়। এখন যেহেতু সে এতদিন ধরে কারোর সাথে কথা বলছে না, তাই সে মানসিকভাবেও অসুস্থ হয়ে যায়। একদিন সে লক্ষ্য করে দূরে বেশ কিছু রিপোর্টার তার জন্য অপেক্ষা করছে এবং তার ইন্টারভিউ নিতে এসছে, কিন্তু রবিন এতটাই দুর্বল এবং অসুস্থ হয়ে যায় যার ফলে সে তাদের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখে, কারণ সে ইন্টারভিউ দিতে চায় না। এখন এর মধ্যে রিক আরও একবার তার সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে তার কুকুরটা কোথায়। রবিন এই কথা শুনে আবারও কাঁদতে শুরু করে এবং জানায় তার কুকুরটা আর নেই, সে মরে গেছে। এরপর রবিন তাকে বলে, আমার উচিত হয়নি এই যাত্রাটা শুরু করা, আমি এই যাত্রা কখনোই শেষ করতে পারবো না, কারণ আমার কাছে আমার প্রিয় কুকুরটি নেই এবং আমি খুব একা হয়ে গেছি। রিক বুঝতে পারে তার মনে এখন কি চলছে, তাই সে তাকে বোঝায় এই দুনিয়ার প্রত্যেকটা জিনিসই এবং প্রত্যেকটা মানুষই একা, তাই তোমার কুকুরটা হারিয়ে তুমি একা হয়ে যাওনি, বরং ঠিক আগের মতনই রয়েছে। আর এই বলে সে তার মনের জোর বাড়ানোর চেষ্টা করে। আসলে রিক জানে সে অনেকটা রাস্তা কমপ্লিট করে ফেলেছে, আর কিছুটা গেলেই সে তার জার্নি কমপ্লিট করতে পারবে, তাই এই মুহূর্তে এসে সে তাকে হার মানতে দিতে চায় না। যদিও এতে কোনো রকম কাজ হয় না, রবিন খুব বেশি হতাশ হয়ে যায়। তখন রিক তার বাবার কথাগুলো মনে করিয়ে দেয় এবং জানায় এই সবটাই তার বাবার একটি স্বপ্ন ছিল, তাই এটা যে করেই হোক পূরণ করতেই হবে। এখন এই কথা শুনে রবিনের মনের জোর কিছুটা বেড়ে যায় এবং আবারও সে তার যাত্রা শুরু করে দেয়। এভাবেই ঠিক 195তম দিন চলে আসলে রবিন তার স্বপ্ন পূরণ করে ফেলে এবং সে মরুভূমি পার করে সোজা ভারত মহাসাগরে পৌঁছে যায় এবং তার মুখে আলাদা একটি হাসি থাকে। এমনকি এই পরিস্থিতিটা ক্যাপচার করার জন্য রিক নানান রকম ভাবে ছবি তুলতে শুরু করে দেয়, কিন্তু এবার রবিন কোনো রকম রাগ করে না, বরং সে প্রতিটা জিনিসেই তার আনন্দ খুঁজে পায়, কারণ সে তার স্বপ্ন এবং তার বাবার স্বপ্ন কমপ্লিট করে ফেলেছে। এরপর রবিন মনের আনন্দে এই সমুদ্রে সাঁতার কাটতে শুরু করে দেয়। এরপর রবিন বাড়ি ফিরে তার এই পুরো যাত্রাটা নিয়ে একটি আর্টিকেল লিখে ফেলে এবং সেখানে সে তার সমস্ত রকম অভিজ্ঞতা প্রত্যেকের সাথে শেয়ার করে। সবশেষে আমাদেরকে দেখানো হয় রবিন ডেভিডসনের কিছু আসল ছবি এবং এই মুভিটা এবং এই সত্যি ঘটনার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন এই গল্পটি আপনার কেমন লাগলো। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।